আমাদের মনোনীত প্রার্থীদের নমিনেশন বাতিল করতে দেওয়া হয় না। এই খুনি সরকার শহীদের রক্তে হাত লাগিয়েছে। আমাদের মনোনীত প্রার্থীদের নমিনেশন বাতিল করতে দেওয়া হয় না। পত্রিকা, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন সবগুলি সরকারি নিয়ন্ত্রণে আজকে নেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। এই খুনি সরকার শহীদের রক্তে হাত লাগিয়েছে। রাজনৈতিক দলের ক্যান্ডিডেট ডাক্তার আদার তাকে অপহরণ করা হয়েছে। ব্যালট কেড়ে নিয়ে প্রকাশ্যে সিল মারার এই চিত্র বিবিসির ক্যামেরায় ধরা পড়ে। একজন আসতেছে আর সিল মারতেছে। আপনি বুট দেন, আমি দোরা খাইব না, দোরা খাইবেন না, ওনার এটা জিগাইব না। 4 মিনিটে 50টা দিচ্ছি, আমি আর কত দিন? 9টার সময় সমস্ত ব্যালট পেপারে সিল মারা। জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা ওই নিয়ত আমাদের নাই। আপনাদের প্রতি চরিত্র এখনো বদলায়নি। আজকে 14 বছর যাবৎ আপনারা জনগণের উপর অত্যাচার করছেন। বাংলাদেশ 52 পেরিয়ে 53তে পা দেয়া মধ্যবয়স্ক এক হতভাগা দেশ। पाकिस्तान की लड़ाई थी, वो लड़ाई भारत पर भी आ गई है। 1971 সালে ছোট্ট শিশুটি জন্ম থেকেই যেন জ্বলছে। মাদকাসক্ত চালকের মতো এক মাতালের হাত ধরে শুরু হয়েছিল এই দেশটির পথ চলা। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আপনি রিলিফ পাইছেন? না, দিছে না বাজি, বড় বড় বাচ্চা খাইয়ে লিছে। দিনে এক বেলার খাওয়া করে মাথা মা দেখি না, বাচ্চা খাইতে পাই না। সারাদিন কাম করতে পাইলো এক্সারসাইজ করতে পারেন। Thousands of people are simply not getting food in this country. It's not correct. মাতাল মুজিবের হাত ধরে ভুল পথে চলতে শুরু করা সেই বাংলাদেশ আজও তার সঠিক গন্তব্য খুঁজে পায়নি। বাংলাদেশের একটা মানুষও না খেয়ে থাকবে না। এক দোকানে তেলের দাম 70 টাকা আর এক দোকানে 82 টাকা। আমার সংসার চালানো খুবই কষ্ট। ব্যাগ খালি নিয়ে চলে যাচ্ছি বাসায়, শুধু 1 কেজি আলু নিচ্ছি। আমাদের জন্য খুব কঠিন এটা। রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে অনিয়ম আর অব্যবস্থাপনা এই সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। 4টি কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্রে ব্যালট ছিনতাই এবং ভোট কাটার ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছি। সবাই সিল মারতেছে। কোথায় সমস্যা নেই, নিচ থেকে উপর পর্যন্ত সবখানে দুর্নীতি, দুঃশাসন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। অনিয়মই যেন এখানকার নিয়ম। কে কিভাবে উপরে উঠবে, কে কত অর্থ কামাবে, কে কিভাবে ক্ষমতাবান হবে, এখানে শুধু সেই প্রতিযোগিতাই দৃশ্যমান। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এখানে মিডিয়া আছে, আপনি ট্রুলি বলবেন। তারপর আরো দেখেন, এই একটা বই না, এখানে আরো দেখেন, নৌকার সিল দেখেন। পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা আমার। ক্ষমতাই যেন এখানে মূল কথা। এই ক্ষমতার জন্যই প্রতি 5 বছর পর পর ভোটের নামে এখানে শুরু হয় মল্লযুদ্ধ। যে যুদ্ধের শুরুটাও হয়েছিল সেই মাতালের হাত ধরেই। আমার নাম হইছে ফাতিমা খাতুন। ওন আমারে দিছে আকলিমা কইতাম বলে। আকলিমা মনে থাক বুইলা যায়। 4 মিনিটে 50টা দিচ্ছি, আমি আর কত দিন? জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা ওই নিয়ত আমাদের নাই। আজকের বাংলাদেশে নির্বাচন নিয়ে যত বিতর্ক তার সবই শুরু হয়েছিল শেখ মুজিবের হাত ধরে। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন হয়েছিল 1973 সালে। বলা চলে সেই নির্বাচনে আওয়ামী লীগ ছিল একক রাজনৈতিক শক্তি। নির্বাচনে মোট 14টি দল অংশ নিল। জাসদ, ন্যাপ, ভাসানী ও ন্যাপ মোজাফফরের বাইরে বলার মতো আওয়ামী লীগের তেমন কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আরও সুনির্দিষ্ট করে বললে 1973 সালের 7 মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মাত্র 3 মাস আগে প্রতিষ্ঠা লাভ করা রাজনৈতিক দল জাসদ ছিল আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী। ব্যাপক কারচুপির সেই নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ 293 আসনে জয়লাভ করেছিল। তবে কারচুপি না করলে আওয়ামী লীগ অন্তত ওই নির্বাচনে জয়লাভ করতে পারত, কিন্তু সেটাতেও তাদের পোষায়নি। তাদের প্রয়োজন 300-র মধ্যে 300টি আসন। প্রার্থীদের মধ্যে ভোট জালিয়াতি, ফলাফল কারচুপি সহ অসংখ্য অভিযোগ ছিল। কিছু কিছু ক্ষেত্রে 2018 সালের চেয়েও ভয়ঙ্কর ছিল 1973 সালে নির্বাচনের পূর্বাপর পরিস্থিতি।
পত্রিকা, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন সবগুলি সরকারি নিয়ন্ত্রণে আজকে নেওয়া হয়েছে। 1973 সালে নির্বাচন কেমন ছিল সেটা বুঝতে মুজিবের ভোট ডাকাতির সামান্য কিছু তথ্য প্রমাণ তুলে ধরছে। শেখ মুজিব 1973 সালে নির্বাচনে ভোট চুরির নতুন এক প্রযুক্তির উদ্ভাবন করেছিলেন। তা হলো ভোট গণনার পর যেসব আওয়ামী লীগের প্রার্থীরা হেরে যাচ্ছিল তাদের জন্য অন্য আসন থেকে হেলিকপ্টারের মাধ্যমে বাক্স ভর্তি নৌকার সিলমারা ব্যালট নিয়ে যাওয়া হয়েছিল। চুরির কাজে পৃথিবীতে সেটাই সম্ভবত প্রথম হেলিকপ্টারের ব্যবহার। সবচেয়ে বেশি হেলিকপ্টারের প্রয়োজন হয়েছিল কুমিল্লার খন্দকার মুস্তাকের আসনটিতে। আপনারা 73 সনে রশিদ ইঞ্জিনিয়ারকে ফেল করে মোস্তাককে পাশ করে এনেছিলেন। শেখ মুজিবের রাজনৈতিক সহচর তার সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 51 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, বেতার টিভিতে নির্বাচনের ফলাফল প্রচার শুরু হলে আওয়ামী লীগ যখন দেখল যে আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতা বিরোধী কয়েকজন নেতার কাছে পরাজিত হয়েছে, তখনই সরকার মিডিয়া কুয়ের আশ্রয় নিতে শুরু করল। নির্বাচন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় কমিটিকে থামিয়ে দিয়ে সরকার গণভবনের কন্ট্রোল রুমকে ফলাফল প্রচারের দায়িত্ব দেয়। আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে বিজয়ী করার জন্য 6টি নির্বাচনী এলাকায় হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয় এবং সকল ব্যালট বাক্স ছিনিয়ে নতুন ব্যালট পেপার ভর্তি বাক্সগুলোকে কেন্দ্রে রেখে আসা হয়। এছাড়া 2018 সালে একদিন আগের রাতে ভোট দেওয়ার কর্ম সম্পন্ন করা হলে 1973 সালে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সেই কর্ম সেরে ফেলা হয়েছিল। ওই নির্বাচনে যাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হয়েছিল, মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তাদেরকে থামিয়ে দিয়েছিল আওয়ামী লীগের তৎকালীন নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন কথিত জাতীয় নেতা এইচ.এম. কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, ফরিদপুরের কে এম ওবায়দুর সহ জিল্লুর রহমান, মনোরঞ্জন ধর এবং ভোলার তোফায়েল আহমেদের আসনগুলো। এসব আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মারধর করে মনোনয়নপত্রই জমা দিতে দেওয়া হয়নি। ভোলার আরেকটি আসনে শেখ মুজিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডাক্তার আজহার উদ্দিন। তিনি ওই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। 1970 সালের নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন ডাক্তার আজহার উদ্দিন। তবে মুজিবের দুঃশাসন দেখে 73-এর নির্বাচনে তিনি আওয়ামী লীগ ছেড়ে জাসদের হয়ে মুজিবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শক্ত প্রতিপক্ষের কাছে পরাজয়ের শঙ্কায় শেখ মুজিব তার ক্যাডার তোফায়েল আহমেদকে দিয়ে তাকে মনোনয়নপত্র জমার দিন অপহরণ করেন। নির্বাচন শেষ হবার একদিন পর ডাক্তার আজহার উদ্দিনকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এভাবে আওয়ামী লীগের ন্যাশন পাপা শেখ মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও অনেককে তা প্রত্যাহার করতে বাধ্য করা হয়। যারা নির্বাচনে অংশ নিতে পেরেছিলেন তাদেরকেও নানাভাবে হয়রানি করা হয়েছিল। শেখ মুজিবের রাজনৈতিক আরেক সহচর আবুল মনসুর আহমেদ লিখেছেন, বিরোধী দলগুলোর নেতাদের বক্তৃতা তো দূরের কথা, যানবাহনের অভাবে তারা ঠিকমতো প্রচার চালাইতেও পারিল না। মন্ত্রীরাও সরকারি যানবাহনের সুযোগ নিলেন। বিরোধী দলগুলো তাদের প্রচারণার জন্য কোথাও গাড়ি ভাড়া করতে গেলে গাড়ি মালিকদের হুমকি দেওয়া হতো। কিন্তু মুজিবের ক্যাডাররা ঠিকই হুন্ডা গুন্ডা এমনকি বেআইনিভাবে রেড ক্রসের গাড়ি ও হেলিকপ্টারও প্রচারণার কাজে লাগিয়েছিলেন। কিন্তু এতেও লাভ হয়নি, কারণ সাধারণ মানুষ অত্যাচারী মুজিবকে ভোট দেয়নি, যে কারণেই ভোটে জিততে মুজিবকে কারচুপির সহায়তা নিতে হয়েছিল। নির্বাচন পরবর্তী অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। নির্বাচনের একদিন পরে 9 মার্চ সংবাদ সম্মেলনে আসম আব্দুর রব একটি লিখিত বিবৃতিতে বলেন, বিরোধী দলের প্রার্থীদের পরাজিত হতে বাধ্য করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মেজর জলিল বলেন, তার দলকে পোলিং এজেন্ট দিতে দেওয়া হয়নি, জাল ভোট দেওয়া হয়েছে, সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে এবং নির্বাচনের ফলাফল ঘোষণায় কারচুপিও করা হয়েছে। 10 মার্চ কমিউনিস্ট পার্টি বিবৃতিতে বলেন, কতগুলো আসনে যেখানে আওয়ামী লীগের প্রার্থীরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়, সেই সকল স্থানে আওয়ামী লীগ প্রার্থীদের তরফ থেকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিপন্থী অগণতান্ত্রিক কার্যকলাপ অনুষ্ঠিত হইয়াছে বলিয়া বহু অভিযোগ রহিয়াছে। ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফর আহমেদ ও সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য 9 মার্চ একটি যৌথ বিবৃতিতে বলেন, কমপক্ষে 70টি নির্বাচনী আসনে যেখানে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সুনিশ্চিত বিজয়ের সম্ভাবনা ছিল, সেই আসনসমূহে শাসক দল রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, অস্ত্রের ঝনঝনানি, ভয়ভীতি, সন্ত্রাস প্রয়োগ, গুন্ডাবাহিনী ব্যবহার, ভুয়া ভোট, পোলিং বুথ দখল, পোলিং এজেন্ট অপহরণ, বিদেশি সাহায্য সংস্থা, জাতিসংঘ, সরকারি গাড়ি এবং রেড ক্রসের গাড়ির অপব্যবহার প্রভৃতির চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচনী কেন্দ্রসমূহে নির্বাচনকে প্রহসনে পরিণত করিয়াছে এবং বিরোধী দলের রাজনৈতিক প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করিয়াছে।
এরকম 1972 থেকে 75 সালের ইতিহাসের পরতে পরতে শেখ মুজিবের জোর জবরদস্তি আর দুঃশাসন অপশাসনের কথা বর্ণিত রয়েছে, যা এখনকার নতুন প্রজন্মের কাছে আড়াল করে রাখা হয়েছে। কিন্তু ইতিহাস তো ইতিহাসই, ইতিহাস কি আর কখনোই পাল্টানো যায়? কিছুদিনের জন্য মানুষকে হয়তো অপতথ্যের মাধ্যমে একজন খলনায়ককে নায়ক বানানো যায়, কিন্তু সেটা কখনোই চিরস্থায়ী নয়। এসব নিয়ে যাদের মধ্যে বিতর্ক আছে তারা ইতিহাসের ওইসব বইগুলো পড়ে আমার কথাগুলোকে মিথ্যা প্রমাণ করলে আমি অবশ্যই সংশোধিত হব। তবে ইতিহাস নিয়ে যাদের গবেষণা আছে তাদের কাছে এসব তথ্য সঠিক এবং একই সাথে পুরাতন, যে কারণে আজকে পল্টিবাজ মুজিবের নতুন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি কি জানেন বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের দাবি কবে উঠেছিল? প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল বাংলাদেশ জন্মেরও আগে, অর্থাৎ পাকিস্তান আমলে। 1954 সালে যুক্তফ্রন্টের ঐতিহাসিক 21 দফার মধ্যে 20 নম্বর দফায় বলা হয়েছিল, কোনো অজুহাতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কর্তৃক আইন পরিষদের আয়ু না বাড়ানো এবং আয়ু শেষ হওয়ার 6 মাস পূর্বে মন্ত্রিসভার পদত্যাগ পূর্বক নির্বাচন কমিশনের মাধ্যমে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। অর্থাৎ প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রী পরিষদকে পদত্যাগ করার দাবি করা হয়েছিল। এছাড়া 1955 সালের 25শে অগস্ট গণপরিষদের রেফারেন্ডাম বা গণভোটের দাবি জানানো হয়েছিল। দাবি না মানলে দেশে বিপ্লব ঘটিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল শেখ মুজিব। 21 দফার প্রতি সম্মান রেখে মানুষ যুক্তফ্রন্টকে ভোট দিয়েছিল। 1956 সালের 21শে জানুয়ারি এক ভাষণে শেখ মুজিব বলেন, জনগণ 21 দফার ভিত্তিতে আমাদেরকে বিজয়ী করেছে। অন্যরা 21 দফার সাথে বিশ্বাসঘাতকতা করলেও আমি কখনোই করব না। 1954 সাল থেকে 1970 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন নিয়ে শেখ মুজিব যেসব আন্দোলন করেছিল তার সবকটিতেই তাদের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি ছিল। 1955 সালের মে মাসে হামিদ খান ভাসানী বলেছিলেন, 21 দফা আমাদের শাসনতন্ত্রে সংযুক্ত করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিক্ষিপ্ত হবে। ঠিক সেই অন্ধকারেই বাংলাদেশের মানুষ আজ নিমজ্জিত, কারণ দেশ স্বাধীন হবার পরই চাপাবাজ মুজিব 180 ডিগ্রি ঘুরে পূর্বেকার তার সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। আপনি এই জাতির সঙ্গে টাল্টিবাল্টি করবেন আর আপনি রেহাই পেয়ে যাবেন, ইতিহাস এটা বলে না। যদি একটু এদিক ওদিকে যান, জানা যায় 7 জনের বেশি লোক খুঁজে পাবেন না। স্বাধীনতার পর দেশের প্রথম নির্বাচনী পেছনের সব রফা দফা ভুলে শেখ মুজিব শুরু করেন ভোট ছাড়া ক্ষমতায় থাকার ধান্দা। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির লক্ষ্যে শেখ মুজিবের মন্ত্রিসভা ভেঙে দেওয়ার দাবি করা হলেও তিনি তা করেননি। ফলে দেশ জুড়ে শুরু হয়েছিল চরম বিশৃঙ্খলা নৈরাজ্য। দুই পাকিস্তানকে এক রাখার স্বপ্নে বিভোর শেখ মুজিব যুদ্ধ না করেই জাতির পিতা হয়ে নিজেকে আর সামলাতে পারেননি। 9 মাস কথিত জেলের নামে জামাই আদর থেকে বেরিয়ে আসা মুজিবকে আবেগী বাঙালি পীরের মতো মেনে নিয়েছিলেন। শেখ মুজিব চাইলে আমেরিকার মতো প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন হতে পারতেন, কিন্তু তিনি তা না করে হয়ে গিয়েছিলেন কিম জং উন। ক্ষমতার লোভ তাকে ভয়ঙ্কর খুনি বানিয়ে দিয়েছিল। স্বাধীন দেশে ফিরে নিজেকে একবার প্রেসিডেন্ট আরেকবার প্রধানমন্ত্রী এরকম করতে করতে অবশেষে বঙ্গবন্ধু মুজিব থেকে হয়ে গেলেন বাকশালী মুজিব। নির্বাচনের পরের 2.5 বছরে মুজিবের হাতে খুন হয়েছিল প্রায় 30,000 জাসদ সহ বিরোধী দলের নেতাকর্মীরা। The Awami League cadres were armed and the opposition political movement were harassed. মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে, জাসদের 10,000 কর্মীকে জেলে রাখে। মুজিবের রক্ষী বাহিনীর দুঃশাসন অত্যাচারে দেশের দুর্ভিক্ষ দেখা দিলে না খেয়ে 4.5 লাখ মানুষ মারা গিয়েছিল, যে তথ্যগুলো এখনো উইকিপিডিয়াতে বর্ণিত আছে। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায় বাংলাদেশে না খেয়ে। সমগ্র বিশ্ব থেকে বাংলাদেশকে বটমলেস বাস্কেট হিসাবে আখ্যায়িত করা হয়। 72-75 শাসনামল সে তো দারিদ্র্যের তীব্র পশাঘাতে জর্জরিত হওয়ার শাসনামল। মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল। শেখ হাসিনার মতো মুজিবও বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেছিলেন, দেখা মাত্রই গুলি। বিরোধী দলমতের সাথে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছিল মুজিবের ভাগ্নে শেখ মনিয়ার শেখ কামালের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীগুলো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ছাত্র সংগঠনের নির্বাচনেও মুজিবপন্থী ছাত্রলীগ ভয়াবহতম ভোট ডাকাতি করেছিল। ওই সময়ের জনপ্রিয় পত্রিকা গণকণ্ঠের নির্বাহী সম্পাদক আফতাব উদ্দিনকে কলাভবনের সামনে থেকে তুলে নিয়ে যায় শেখ কামালের সন্ত্রাসী বাহিনী। নির্বাচন শেষ হওয়ার পর তাকে হাত পা বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল।
মুজিবের সেই ধারাবাহিকতা থেকে আর বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। শেখ হাসিনাও আবার দেখানো পথেই হাঁটছে গত 15 বছর ধরে। হাসিনার ভোট চুরির বিরুদ্ধে কথা বললে মুজিবের সময়কালের মতোই সাংবাদিকদেরকে নির্যাতন করছে শেখ হাসিনা। জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকার এই রাজনীতি বন্ধ করতে হলে দেশে আরেকটি সেই দিনের প্রয়োজন, যেদিন মেজর ডালিমের মতো কেউ একজন বেতার টেলিভিশনে গিয়ে বলবে ফেরাউনের লেডি ভার্সন স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 90 ভাগ সেই দিনের অপেক্ষায়। আল্লাহ হাফেজ।